সবাইকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদের পড়াবো কবি জীবনানন্দ দাশের শিকার কবিতাটি। কবি জীবনানন্দ দাশ রবীন্দ্র পরবর্তীকালের যে সকল কবি আছেন তাদের মধ্যে অন্যতম কবি। তিনি 1899 সালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1954 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, অর্থাৎ সামগ্রিক জীবন হচ্ছে 55 বছরের। এর মাঝখানে তিনি সাহিত্য রচনা করেছিলেন। এ প্রসঙ্গে একটু বলি, তার মা কুসুম কুমারী দেবী, তিনিও প্রখ্যাত মহিলা কবি ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, বনলতা সেন, সাতটি তারার তিমির। সব আমি লিখিনি, এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। শিকার কবিতাটি প্রথম বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে এটি মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় প্রথম। তারপরে এটি বনলতা সেন কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। তা অনেক সময় একটা দ্বিধা হয় যে এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। একদম স্পষ্ট সরাসরি উত্তর হবে বনলতা সেন। তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে ঝরা পালক, 1927 সালে যেটি প্রকাশিত হয়েছিল। এবারে আমি কবি জীবনানন্দ দাশের কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে দু একটা কথা বলবো। 1899 সাল থেকে 1954 সাল, অর্থাৎ এই সময়গুলিতে সমস্ত বাংলাদেশ কিন্তু একটা অস্থির পরিস্থিতির মধ্যে ছিল। বিভিন্ন রকম আন্দোলন, দেশভাগ, খাদ্য আন্দোলন, দাঙ্গা। তার ফলে সামাজিক এই সমস্ত বিষয়গুলি কবির মনের মধ্যে কিন্তু প্রবলভাবে প্রভাব বিস্তার করেছিল, যে কারণে তার কবিতার মধ্যে কখনো স্থান পেয়েছে মৃত্যু চেতনা, কখনো স্থান পেয়েছে একটা নৈরাশ্যবোধ। কিন্তু তার মধ্যেও তার কবিতায় সর্বাধিক যে বিষয়টি স্থান পেয়েছে সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতিকে তিনি অসম্ভব ভালোবাসতেন, আর এই প্রকৃতির বর্ণনা দিতে গিয়ে তিনি বিভিন্ন রকম উপমা, চিত্রকল্প, রূপকল্প এইগুলিকে তিনি সুচারুভাবে ফুটিয়ে তুলেছেন। এগুলির মধ্য দিয়ে কবিতাগুলিকে আরও সুন্দর করে তুলেছেন। তা আমি মূল পাঠে ফিরছি। কবিতার নামকরণ তিনি দিয়েছেন শিকার। শিকার মানে কি? যে একদল হিংস্র লোলুপ মানুষ বা প্রাণী, তারা দুর্বল মানুষের উপর আক্রমণ করে নিজের মনোবাঞ্ছনা, নিজের লালসাকে পূর্ণ করে, দুর্বল মানুষকে আক্রমণ করে। এই কবিতাটির মধ্যেও কিন্তু আমরা সেই বিষয়টিই দেখব যে একদল শহর থেকে মানুষ এসছে, তারা জঙ্গলের মধ্যে তাঁবু গেড়েছে বা থেকেছে। সেখানে একটি হরিণকে তারা দেখতে পায় এবং তাকে গুলিবিদ্ধ করে তার মাংস তারা আনন্দের সাথে গ্রহণ করেছে। শহরের মানুষদের এই যে মানসিকতা, লোলুপতা, এই কবিতার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছেন। যে এত সুন্দর একটা প্রকৃতি, রাত কেটে ভোর হচ্ছে, সেই প্রকৃতির সৌন্দর্য কিন্তু শহরের মানুষগুলোর উপর কোনো রকম প্রভাব ফেলতে পারেনি। তারা তাকে হত্যা করে মাংস খেয়েছে। অর্থাৎ লোলুপতা, লালসা, হিংসা
এগুলি কিন্তু তাদের মধ্যে, শহরের মানুষদের মধ্যে রয়ে গেছে। শিকার, জীবনানন্দ দাশ। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারদিকে পেয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখনও আকাশে রয়েছে, পাড়াগাঁয়ের বাঁশর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। কিংবা মিশরের মানসী তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখন। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভোর, সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল। ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য, অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশিরের গল্প, শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ নিরপরাধ ঘুম। ভোর কবিতার মধ্যে ভোর শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে। প্রথম ভোর, সেখানে তিনি প্রকৃতির সৌন্দর্যকে, সৌকুমার্যকে প্রকাশ করেছেন। পরবর্তী যে ভোরটা, সেই ভোরটা ছিল বিষাদ, দুঃখের। হরিণটি হত্যা হয়েছে দ্বিতীয় ভোরে। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এটা উপমা। কেমন নীল? না, ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, মানে নরম নীল। সেটা হচ্ছে আকাশের রংটা, একটা হালকা নীল। তাকে তুলনা করেছে কিসের সাথে? উপমার সাহায্যে, ঘাস ফড়িংয়ের দেহের রঙের সাথে। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। টিয়া পাখির রং যেরকম দৃষ্টিনন্দন করে মানুষের, ঠিক সেরকমই পেয়ারা গাছ আর নোনা গাছ। নোনা হচ্ছে একটি ফল যেটা আতার মতোই অনেকটি দেখতে, কিছুটা আতা যেমন অনেকটাই মিষ্টি হয়, নোনা একটু নোনতা টাইপের হয়, তার জন্য ওটা নোনা ফল। সেই পেয়ারা গাছ আর নোনা গাছটা কীরকম? না, টিয়া পাখির পালকের মতো সবুজ। এই যে তুলনাগুলি, পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ, এগুলি উপমা। তার কবিতার মধ্যে এই উপমাগুলির ব্যবহার খুব বেশি দেখা যায়। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগাঁয়ের বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। পাড়াগাঁয়ের বাসর ঘর মানে বিয়ের পরে যে রাতে স্বামী স্ত্রী যে ঘরে থাকে, যে রাতটাতে, তাকে বলা হচ্ছে বাসর ঘর। আকাশে একটা তারা রয়েছে, সেই তারাটি কীরকম?
পাড়াগাঁয়ের বাসর ঘরের গোধূলি মদির মেয়েটির মতো। অর্থাৎ গ্রাম বাংলার মেয়ে, একটু লজ্জা রয়েছে তার মধ্যে। আকাশের তারাটি যেন ঠিক সেরকম, একটু একটু করে জ্বলছে, একটু একটু করে নিভছে, কিছুটা সলজ্জ ভাব, ঠিক পাড়াগাঁয়ের মেয়েটির মধ্যে যেরকম থাকে সেরকমই তারাটির মধ্যে তিনি লক্ষ্য করেছেন। আর কি, কিংবা মিশরের মানসী তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনই। তারাটিকে দুটি উপমার সাথে তুলনা করেছি। একটি হচ্ছে গ্রাম বাংলার লাজুক মেয়ে, তার সাথে। দ্বিতীয়টি হচ্ছে কোনো এক সময়কার অনেক আগের মিশরের একটি মেয়ে, সে তার বুকের মধ্যে যে মুক্ত তার ছিল, সেই মুক্তটি কবির নীল মদের গেলাসে রেখেছিল তার সাথে। একটা রহস্য তিনি এখানে স্থাপন করেছেন। লক্ষ্য করবার বিষয়, নীল মদের গেলাসে প্রকৃতিকে তিনি যেন মদের গেলাসের মধ্যে স্থাপন করেছেন। কীরকম? মদের গ্লাসটা নীল, মুক্তের রং সাদা, ঠিক তেমনই আকাশের রং নীল, আর যে তারাটি জ্বলছিল সেটার রং সাদা। ওই আকাশ আর তারা, এই দুটো যেন মদের গ্লাস, নীল মদের গ্লাস আর মুক্ত, এই দুটোর মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্থাৎ নীল মদের গ্লাসের মধ্যে মুক্তটি, তার সাথে নীল আকাশের ওই তারাটির তুলনা, এর মধ্যে একটা রহস্য রয়েছে। আরেকটা তুলনা কি, তার মনে হয়েছে বাসর ঘরের খুব লাজুক মেয়েটির সাথে। হাজার বছর আগে এক রাতে, তেমনই। তিনি অনেক পিছনে চলে গেছেন। এটি তার কাব্যের বৈশিষ্ট্য। হাজার বছর আগে উনি প্রবলভাবে অতীতচারী ছিলেন। অতীতকে তিনি ভালোবাসতেন। তার কবিতায় অতীতের চিত্রকল্প বারবার করে এসেছে। তার এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা, তার নাম বনলতা সেন। সেখানেও তিনি রচনা করছেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। ওইখানেও তিনি হাজার বছরের কথা তুলে ধরেছেন। এটি তার কবিতার একটা বৈশিষ্ট্য, অতীতচারিতা। তিনি অনেক পুরনো দিনে চলে যান, সেখানে তিনি তার ভাবনাকে, চিন্তাকে রাখতে ভালোবাসেন। তাই অনেক কবিতায় এই অতীতচারিতা কিন্তু ঘুরে ফিরে এসেছে, এই কবিতাতেও এসেছে। হাজার বছর আগে এক রাতে, তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনও। যে অনেক আগের হয়তো কোনো মিশরের মানবী নীল মদের গেলাস তার মুক্ত রেখেছিল বহু বছর আগে, সেই তার সাথে তুলনা করছে বর্তমানের কবি যখন দেখছেন তখনকার আকাশের সাথে তারারা, সেটা যেন এখনও জ্বলছে সেই মুক্তটির মতোই। হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। একটা পরিবেশ, সেখানে জঙ্গল রয়েছে, বিভিন্ন গাছপালার জঙ্গল, প্রবল ঠান্ডা। তার ফলে দেশওয়ালিরা, অর্থাৎ ওই জঙ্গলে যারা বসবাস করে সেখানকার অধিবাসীরা শরীরকে মানে উষ্ণ, মানে গরম রাখবার জন্য হিমের রাতে, মানে শীতকালের রাতে সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। আগুন জ্বালিয়ে নিজেদেরকে উষ্ণ রেখেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, সেই আগুনের রঙটা কি? মোরগ ফুলের মতো, এটা উপমা। মোরগ ফুল দেখতে খুব লাল হয়, তার সাথে আগুনের তুলনা করেছে।
মোরগ ফুলের মতো। শুকনো অশ্বত্থ পাতার দুমড়ে এখনও জ্বলছে, এখনও আগুন জ্বলছে তাদের। শুকনো অশ্বত্থ পাতাগুলোকে একসাথে করে তার আগুন জ্বালিয়েছিল, সেই আগুনটা এখনও জ্বলছে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। রাত কেটে গেছে, একটু একটু ভোরের দিকে এগিয়েছে, তার ফলে সূর্য উঠছে। সেই সূর্যের আলোয় রাতের যে আগুনের রং সেটা যেন একটু ফিকে হয়েছে। কীরকম ফিকে হয়েছে? হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা, অর্থাৎ একটি শালিক পাখির যখন খুব শীর্ণ হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তখন তার ইচ্ছাগুলি যেমন বিবর্ণ হয়ে যায়, সেই বিবর্ণ ইচ্ছের মতোই ভোর হওয়ার সাথে সাথে আগুনের রঙটা একটু ফিকে হয়ে পড়েছে। সকালের আলোয় টলমল শিশিরে চারদিকের বন ও আকাশ, চারদিকের বন এবং আকাশ সকালের আলোয় টলমল করে উঠছে। অর্থাৎ শিশিরের মধ্যে, শীতকাল যেহেতু তার জন্য শিশিরের প্রসঙ্গ এসেছে, শিশিরের মধ্যে ভোরের আলো পড়াতে যেরকম ঝলমল বা চকচক করে ওঠে ওই জলবিন্দুটা, সেই রকমই যেন দ্যুতি নিয়ে ভোরের আকাশ ঝলমল করে উঠছে। ওই সৌন্দর্যটাকে, যে আকাশটা যে এত সুন্দর ঝলমল করে উঠছে, তাকে তুলনা করছে কিসের সাথে? ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূর যখন পেখম মেলে তখন তার ডানার মধ্যে যে সবুজ এবং নীল রং খেলে এবং সেই রঙের প্লাবনে দ্যুতিতে আমরা যেমন মোহিত হই, ঠিক তেমনই ওই রকম সৌন্দর্যই যেন কবি চারদিকের বনে আকাশে তিনি দেখতে পাচ্ছেন। এই যে ময়ূরের সবুজ নীল ডানার মধ্যে ঝিলমিল করছে, এগুলো উপমা। প্রথম যে প্যারাটা স্তবক, এখানে রয়েছে প্রকৃতির অসামান্য সৌন্দর্যের বিবরণ। এইবারে দ্বিতীয় অংশে রয়েছে সেই ভোরের মধ্যে, সেই সৌন্দর্যময় ভোরের মধ্যে কিভাবে একটা হত্যাকাণ্ড সংগঠিত হলো। লিখছেন ভোর, দ্বিতীয় স্তবকে আরেকটা ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। হরিণটা কার হাত থেকে বাঁচার জন্য ব্যগ্র ছিল? চিতাবাঘিনীর হাত থেকে। তার জন্য কি করেছিল? নিজেকে বাঁচানোর জন্য নক্ষত্রহীন মেহগনির মতো, মেহগনি একটি গাছ যার কাঠের আসবাবপত্র তৈরি হয়, খুবই সুন্দর সেটি দেখতে। আর অন্ধকার সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে, সুন্দরী, অর্জুন, এগুলো সব এক একটি গাছের নাম। ওই সমস্ত জঙ্গল পেরিয়ে সে নিজেকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করছিল চিতাবাঘিনীর হাত থেকে। হরিণটি কি কখন একটা ভোর নেমে আসবে, এসেছে সে ভোরের আলোয় নেমে। সূর্য উঠেছে, ভোর হয়েছে, চারদিকে সূর্যের আলোয় ভরে গেছে, সে অন্ধকার থেকে ভোরের আলোয় নেমে এসেছে। খুব ইম্পর্ট্যান্ট লাইন এটি, এসেছে সে ভোরের আলোয় নেমে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সারা রাত প্রবল পরিশ্রম হয়েছে, ক্লান্ত হয়েছে, তাই নিজেকে একটু শক্তিশালী করবার জন্য সে কি করছে? ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর তার তুলনা করেছে কিসের সাথে? না, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস। সবুজ বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস।
তিনি হরিণটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল। তার এই ক্লান্তি দূর করবার জন্য সে জলের মধ্যে নামল। অর্থাৎ সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে বাঁচবার জন্য সে যে প্রবল পরিশ্রম করেছে, ক্লান্ত হয়ে পড়েছে, সেই ক্লান্তি দূর করবার জন্য সে কি করেছে, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য অন্ধকার হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য সে কি করেছে, সে একটা নদীর ঢেউয়ের মধ্যে নিজেকে রেখেছে, তার শরীরটাকে একটা আরাম দেওয়ার জন্য, ক্লান্তি দূর করবার জন্য। সেটার সাথে তুলনা করেছে কিসের সাথে, অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। সে খুব আনন্দিত হওয়ার জন্য, উল্লাস পাওয়ার জন্য। সেই উল্লাসটা কীরকম না, হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে রৌদ্রের মতো। অর্থাৎ আমরা যখন ভূমিষ্ঠ হই মাতৃগর্ভ থেকে, সেখানে তো অন্ধকার থাকে, সেখান থেকে আলোয় যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয় তখন সে যেমন আনন্দিত হয়, বা মেঘ রয়েছে তার পেছন থেকে সূর্য উঠছে, ওই মেঘের পেছন থেকে সূর্যের ছটা সমস্ত প্রকৃতিকে যেমন সুন্দর করে তোলে, সমৃদ্ধ করে তোলে, একটা উল্লসিত করে তোলে প্রকৃতিকে, সেই রকম উল্লাস পাওয়ার জন্য সে জলের মধ্যে নিজেকে রেখেছিল, নিজের শরীরে ক্লান্তি দূর করবার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। তার এত প্রচেষ্টা কিসের জন্য না, ওই হরিণটি হরিণীর কাছে সুন্দর হয়ে উঠবার জন্য, হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য, তাদের চোখে সৌন্দর্যময় হয়ে ওঠার জন্য, তার এই ক্লান্তি দূর করবার চেষ্টা। অর্থাৎ বাঁচার যে নেশা, বাঁচার দাবি প্রত্যেকের, এই বাঁচার যে প্রত্যেকের যে বাঁচার দাবি, এই দাবিটা কিন্তু হরিণের মধ্যেও ছিল। কিন্তু কি ঘটল, একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। নদীর জল একটা শব্দ হলো, তারপরেই নদীর জলটা কি লাল হয়ে উঠল। সেই লাল জলটাকে তুলনা করছে কিসের সাথে, মচকা ফুলের পাপড়ির মতো। মচকা ফুল একটি ফুল যেটির পাপড়ি হয় লাল, সেই রকম লাল হয়ে উঠেছে নদীর জলটা। আগুন জ্বলল আবার, রাতের জন্য আগুন জ্বলেছিল শরীরকে গরম রাখার জন্য, এবারে ভোর হয়েছে আবার আগুন জ্বলেছে কিসের জন্য, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। ওই হরিণের মাংসটিকে ঝলসে তারা তাদের লালসা বাসনাকে পরিতৃপ্ত করবে। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প। নক্ষত্রের নিচে সবেমাত্র ভোর হয়েছে, একটু একটু কিছু কিছু নক্ষত্র রাতের আকাশে দেখা যাচ্ছে। ঘাসের বিছানায় বসে, ঘাস বেছানো নরম বিছানার মধ্যে বসে তারা নানা রকম গল্প করেছে। ওই মাংস খাবে আর গল্প করবে, সিগারেটের ধোঁয়া, সিগারেট খাচ্ছে। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, অর্থাৎ টেরিকাটা মানে হচ্ছে মানুষের মাথার মধ্যে আমরা বুরুশ বা চিরুনি দিয়ে শীতে কাটি, কোনো কেউ কাটে বাঁ দিকে, কেউ কাটে মাঝখানে, এই রকম মাথাগুলোকে বুরুশ দিয়ে শীতে কাটা মাথাগুলোকে বলা হচ্ছে টেরিকাটা। কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, শিকারের জন্য বন্দুক এনেছিল, সেই বন্দুক পড়ে রয়েছে। হিম মানে একদম শীতল হয়ে গেছে। নিস্পন্দ নিরপরাধ ঘুম, নিস্পন্দ, কোনো স্পন্দন নেই সেই মাংসের মধ্যে, অর্থাৎ হরিণটার মধ্যে নিরপরাধ ঘুম। হরিণটার মধ্যে কোনো অপরাধ ছিল না, সে ছিল সম্পূর্ণ নিরপরাধী। সে নিরপরাধী হয়েও নিরপরাধীর মতো সে ঘুমিয়ে আছে। একটা বিষয়, প্রকৃতির বুকে যে সমস্ত মানুষ লালিত পালিত, ওই দেশওয়ালিরা, তারা কিন্তু হরিণকে মারবার জন্য কোনো রকম চেষ্টা করেনি। কিন্তু শহর জীবনের মানুষ
তারা কিন্তু হরিণকে ছাড়েনি, তারা এসেছিল শিকারের জন্য। দেশওয়ালিরা প্রকৃতির সাথে মিশে প্রকৃতিকে রক্ষা করার জন্য তাদের একটা দায়িত্ব রয়েছে, কিন্তু নাগরিক মানুষ তারা কিন্তু সেই দায়িত্ব পালন করেনি। নিজেদের রসনাকে পরিতৃপ্ত করবার জন্য কিন্তু হরিণটিকে মেরেছে এবং তার মাংস খেয়েছে। এই বিষয়টি কিন্তু নগর জীবনে ক্লান্ত কবি জীবনানন্দ দাশ শুধু এই কবিতাতেই নয়, অনেক কবিতাতেই তুলে ধরেছেন। তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যু চেতনা। আমি বলেছিলাম তার বৈশিষ্ট্যের মধ্যে মৃত্যু চেতনা অন্যতম। এখানের মধ্যেও কিন্তু একটা মৃত্যু চেতনা রয়েছে, যে এইভাবে হরিণটিকে মারবার কি দরকার ছিল? যেখানে হরিণটি নিজেকে বাঁচিয়েছে সারা রাত ধরে, বাঁচিয়ে সুন্দর পৃথিবীতে সে বাঁচতে চেয়েছে, হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য তার মনের মধ্যে একটা তীব্র ভাবনা রয়েছে, বাঁচার ইচ্ছা রয়েছে, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হলো না, তাকে মেরে ফেলা হলো। এটি মৃত্যু চেতনা। এটি কিন্তু নানা রকমভাবে কবিতার মধ্যে বা আরও অন্যান্য কবিতার মধ্যে বারবার ঘুরে ফিরে এসেছে। তাই তিনি আরেকটা কবিতাতে লিখেছিলেন রূপসী বাংলাতে, যে আবার আসিব ফিরে এই বাংলায়, হ্যাঁ, সে গাংচিল হোক বা কাক হোক, যেরকম করেই হোক, আমি আবার বাংলাদেশে ফিরে আসতে চাই। মৃত্যুর পরেও কবি বাংলাকেই ভালোবাসতে চান। উদাহরণ দিলাম যে মৃত্যু চেতনা তার মধ্যে কিন্তু ছিল বরাবরই। প্রথম কবিতাটি পড়বে, পড়ার পর বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করবে, যে বিষয়বস্তুটা দুটি ভাগে বিভক্ত। যে প্রথমে হচ্ছে ভোরের বর্ণনা, পরে রয়েছে সেই ভোরটি কি করে বিষাদময় হয়ে উঠল, বিষণ্ণ হয়ে উঠল, তার বর্ণনা। প্রিয় ছাত্রছাত্রীরা, শিকার কবিতাটির পাঠ এবং আলোচনা ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে নিও।